আচ্ছা বলুন তো, পৃথিবীর সেই প্রতিটি মিডল ক্লাস যারা সেলফ মেড মিলিয়নার হতে পেরেছেন তাদের সফলতার মূল রহস্যটা কি? আপনার মনে হতে পারে এদের সফলতার কারণটা হলো হার্ডওয়ার্ক বা স্মার্ট ওয়ার্ক বা ডেডিকেশন কিংবা মোটিভেশন বা এডুকেশন বা ডিসিপ্লিন অথবা ভাগ্য, কিন্তু সত্যিটা হলো এসবের কোনোটাই নয়। তাহলে রহস্যটা কি? আজকের এই ভিডিওটি আমাদের চ্যানেলের সেরা ভিডিও হতে চলেছে, কারণ এই ভিডিওটি দেখার পর আপনাকে ধনী কিভাবে হয়ে উঠতে হবে তার উপর আর একটি ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। তাই ভিডিওর শুরুতেই বলতে চাই, এরোপ্লেনের ককপিটে যেখানে পাইলট বসে প্লেনকে চালায় তার বাইরে যেমন সুন্দর একটি মেসেজ লেখা থাকে, যেটা ককপিটে প্রবেশ করার পূর্বে প্রত্যেক পাইলটকেই অবশ্যই একবার পড়তে হয়, সেটা হলো ফ্লাইং ইজ আ সিরিয়াস প্রফেশন, ডোন্ট ক্যারি ইউর ওয়ারিজ বিয়ন্ড দিস পয়েন্ট। অনেক গভীর একটি লাইন, যে লাইনের মাধ্যমে পাইলটকে প্লেনে প্রবেশ করার পূর্বেই মনে করিয়ে দেওয়া হয় আপনি আপনার পার্সোনাল সমস্যাকে, ফ্যামিলি প্রবলেমকে এই লাইনের পূর্বে আর নিয়ে যেতে পারবেন না, কারণ এটা ৩০০ জন যাত্রীর জীবনের প্রশ্ন। তো তেমনি এই বিষয়টির মতোই গুরুত্বের সাথে আমিও আপনাকে মনে করিয়ে দিতে চাই, এই ভিডিও দেখার সময় দয়া করে আপনার মাইন্ডে বাইরের কোনো দুশ্চিন্তা আসতে দেবেন না, কারণ এটা প্লেন যাত্রীদের নয়, আপনার নিজের জীবনের প্রশ্ন। তো রেডি হয়ে থাকলে সিট বেল্ট বেঁধে নিন আর অজানাকে জানার এক বিস্ময়কর যাত্রা শুরু করুন। সো মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, লেটস স্টার্ট। দুজন পুরাতন স্কুল ফ্রেন্ড, একজনের নাম শরীফ, অন্যজনের নাম সুমন। দুজনে একই কলেজ থেকে লেখাপড়া করেছে, দুজনের মার্কসও অলমোস্ট একই ছিল, বাট স্টিল শরীফ কিছু বছরের মাঝেই একজন মিলিয়নার হয়ে যায়, প্রচুর টাকা ইনকাম করতে শুরু করে, অনেক সুন্দর একটি মেয়েকে বিয়েও করে, আর প্রতি মাসেই কোথাও না কোথাও ঘুরতে যায়, আউট অফ বাংলাদেশও ট্রাভেল করে বেড়ায়। এসবের পাশাপাশি সে জিমেও যায়, মানে মানি, ওয়েলথ, রিলেশনশিপ, হ্যাপিনেস উইন করেছে সে প্রতিটি রেস। অন্যদিকে সুমনের ঘড়ির কাঁটা যেন সবসময় উল্টো দিকেই ঘুরছে, সে চেয়েও জীবনে বড় কিছুই করতে পারেনি। জীবনের প্রতিটি ক্ষেত্রে তো ছাড়ুন, সে নিজের খরচটাও ঠিকভাবে মেইনটেইন করতে পারছে না, মানি তো তার কাছে নেই, ওয়েলথের তো প্রশ্নই ওঠে না, আর সে কোনো রিলেশনশিপেও যায়নি, কারণ নিজে না খুশি থাকলে অন্য আরেকজনকে কিভাবে খুশি রাখবে। মানে লাইফের রেসে তার পজিশন সবার শেষে। এসবের পরেও কাটা ঘায়ে নুনের ছিটে তার তখন লাগে যখন সুমন সোশ্যাল মিডিয়াতে দেখে শরীফ বিভিন্ন জায়গায় ট্রাভেল করছে আর বিভিন্ন অ্যাচিভমেন্টের ফটো পোস্ট করে বেড়াচ্ছে। তো সুমন মনকে সান্ত্বনা দেওয়ার জন্য অগোচরে বিভিন্ন মানুষের কাছে শরীফের নামে নিন্দে করে বেড়ায়, বলে আরে ও তো ইল্লিগ্যাল সব কাজ করে টাকা ইনকাম করে, এর জন্য ওর জীবনে এত শান শৌকত, আসলে ও মানুষকে বোকা বানাচ্ছে, বুঝলেন ভাই? কিন্তু একদিন সুমন দেখে শরীফ তার জন্য তৃতীয় একটা নতুন বাড়ি নিয়ে ফেলেছে, যেটা দেখার পর সুমন আর থাকতে পারে না। সেদিন সে তার সমস্ত জেলাসি আর ইগোকে দূরে সরিয়ে রেখে শরীফের সাথে দেখা করতে চলে যায়, আর তাকে গিয়ে বলে আরে ভাই, তুই এসব কিভাবে করছিস? আলাদিনের চ্যারাক হাতে পেয়েছিস নাকি? কলেজ শেষ করে জীবনটা তো আমরা একই জায়গা থেকে শুরু করেছিলাম, তবে আজ কেন তুই আমার থেকে প্রতিটা ফিল্ডেই সেরা, প্রতিটা ক্ষেত্রেই এত এগিয়ে? তুই বল না ভাই, কি করলে আমিও তোর মতো হতে পারবো? এখন শরীফ জানে সুমন তার অগোচরে লোকেদের কাছে তার নামে দুর্নাম ও নিন্দে করে বেড়ায়, বাট স্টিল ভালো মন মানসিকতার জন্য আর ছোটবেলার বন্ধুর এমন দুর্দশা দেখার পরে ওইসব বিষয়ে আর মাথা না ঘামিয়ে শরীফ ভাবে, চলো আজ ওকে রহস্যটা বলেই দেই, যদি ওর জীবনও আমার মতোই পরিবর্তন হয়। তো শরীফ বলতে শুরু করে, দেখ ভাই, বর্তমান যুগটা অনেক আলাদা। এই সময় যদি তোর কাছে যথেষ্ট পরিমাণ টাকা না থাকে তবে তুই লাইফের কোনো ক্ষেত্রেই ঠিকভাবে উন্নতি করতে পারবি না, হোক তার ড্রিম বডি অ্যাচিভ করা, অ্যাসেট বিল্ড করা, বা সুন্দর একটা রিলেশনশিপ ক্যারি করা, কিংবা হ্যাপি লাইফ লিড করা, যার ফলে কোনো কারণ ছাড়াই আমরা সবাই সবার প্রথমে এই টাকার পেছনেই ছুটি। কিন্তু জানিস এই টাকা কার পেছনে ছোটে? টাকার কাছে ম্যাটার করে না তুই রিচ ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছিস না পুর ব্যাকগ্রাউন্ড থেকে, তুই লেখাপড়া জানিস নাকি না, স্মার্ট ওয়ার্ক করিস না হার্ড ওয়ার্ক করিস, টাকার কাছে এসবের কোনো কিছুরই মূল্য নেই। টাকা কেবল প্রতিটি ব্যক্তির কাছ থেকে একটা জিনিসই চায়, সেটা হলো সলিড নলেজ, আর এটা যার কাছে রয়েছে তামাম দুনিয়ার সমস্ত টাকা তার পায়ের নিচে ধুলো হয়ে পড়ে থাকে। বলতে পারবি এই সলিড নলেজ জিনিসটা আসলে কি?
আমি কি করে বলবো? এটা খায় না মাথায় দেয়। আমি জানলে কি আর তোর কাছে এসেছি? জলদি করে বল না ভাই। একটু ধৈর্য ধরো বন্ধু, সেই স্কুল লাইফ থেকেই দেখে আসছি তোমার ধৈর্যটা অনেক কম। যাই হোক, এই সলিড নলেজের বিষয়টা সহজভাবে বুঝতে হলে আমাদের একটু সেন্ট্রাল আমেরিকা থেকে ঘুরে আসতে হবে। তো আমেরিকার ওয়ান অফ দ্য পুরেস্ট কান্ট্রি হন্ডুরাসে একটি দরিদ্র ফ্যামিলি বসবাস করত। তাদের পরিবারের সদস্য ছিল 5 জন, বাবা মা আর 3 সন্তান, যার 2 জন ছেলে 1 জন মেয়ে। তো তাদের বসবাসের স্থানটা এতটাই খারাপ ছিল যে সেখানে কোনো পাকা রাস্তা ছিল না, খাওয়ার মতো ভালো পানীয় ছিল না, এমনকি সেখানে ইলেকট্রিসিটি পর্যন্ত ছিল না। ফলে সেই ফ্যামিলি তাদের জীবনের উপর বিরক্ত হয়ে উঠেছিল। তাই বাধ্য হয়ে তারা তাদের জীবন বদলানোর জন্য নর্থ আমেরিকার ফ্লোরিডায় শিফট হয় আর একদম শূন্য থেকে নতুন করে জীবন শুরু করে। সেখানেও স্বাভাবিকভাবেই তাদের কাছে থাকার মতো ভালো ঘর ছিল না, খাওয়ার মতো পর্যাপ্ত টাকাও ছিল না। কিন্তু এরপরেও তাদের বাবা যেন তেনভাবে কোনো একটা কাজ করে তাদের জন্য খাবার নিয়ে আসতো, আর ছেলেমেয়েদের সবসময় একটা কথাই বলতো, তোমাদের জীবনে বড় হতে হবে, দারিদ্রতার এই অভিশাপ থেকে মুক্তি পেতে হবে। তাই ছোটবেলা থেকেই 3 ভাই বোন বিভিন্ন জায়গায় কাজ করার মাধ্যমে টাকা উপার্জনের দিকে নজর দেয়। তো বাড়ির যে ছোট ছেলেটি ছিল তার নাম ছিল জোসে, আর ছোট থেকেই তার ব্রেইন ছিল একজন এন্টারপ্রেনিয়ারের মতো। সে দেখে তারা 2 ভাইই অনেক ফ্যাশনেবল, তাদের 2 ভাইয়েরই স্টাইলিং আর ক্লোদিংয়ের প্রতি ব্যাপক আগ্রহ। তাই 2012-13 সালের দিকে যখন ইনস্টাগ্রাম একদম নতুন নতুন লঞ্চ হয়, যখন কেবল আইফোন ইউজাররাই এটা ব্যবহার করত, তখন 2 ভাই মিলে একটি ইনস্টাগ্রাম পেজ ওপেন করে, যার নাম তারা রাখে TMF, অর্থাৎ টিচিং মেন্স ফ্যাশন, যেখানে তারা তাদের ফটো আপলোড করতে শুরু করে এবং ধীরে ধীরে কন্টেন্ট বানাতে শুরু করে। তো তারা যে সময়ে এই কাজটি শুরু করেছিল সেই সময়ে ইনস্টাগ্রাম কি সেটাও মানুষ ভালোভাবে জানত না, ফলে ক্রিয়েটরও অনেক কম ছিল। আর যেহেতু তাদের কন্টেন্ট অনেক ইন্টারেস্টিং আর ইউনিক ছিল, ফলে ধীরে ধীরে তাদের পেজ গ্রো করতে শুরু করে, যেটা দেখে জোসে একটি ইউটিউব চ্যানেল খোলার সিদ্ধান্ত নেয়, যেখানে তিনি পুরুষদের মেন্স স্টাইলিং আর ক্লোদিংয়ের বিভিন্ন টিপস ও হ্যাকস দিতে শুরু করে। সেই সময় তার বয়স ছিল মাত্র 18 বছর। এরপর সে তার সাবস্ক্রাইবার ও ফলোয়ারদের কাছে কাস্টম স্যুট ও টি-শার্ট বিক্রি শুরু করার মাধ্যমে একটি বিজনেস ওপেন করে, আর 18 বছর বয়সেই তিনি তার কোম্পানির সিইও হয়ে যান। যেহেতু তার ব্যবসা ভালোই চলছিল, তাই সে স্কুল থেকে ড্রপ আউট করার সিদ্ধান্ত নেয়, যে সিদ্ধান্ত হয়তো তার জীবনের সবথেকে বড় ভুল হিসেবে বিবেচিত হতে পারত, কারণ জীবনে তো কোনো কিছুরই নিশ্চয়তা নেই। প্রথম দিকে তার বিজনেস ভালোই চলছিল, কিন্তু ধীরে ধীরে তার বিজনেস খারাপ হতে শুরু করে, আর 1.5 বছরেই সে $15,000 ঋণে ফেসে যায়। এখন এইটুকু একটা বাচ্চা ছেলের জন্য $15,000 অনেক বিরাট একটা নাম্বার ছিল। তো সেই সময় তার মাথায় নেগেটিভ সব চিন্তা আসে। সে ভাবে অনেক বড় একটা ভুল করে ফেলেছি, কলেজ থেকে ড্রপ আউট নেওয়াটা ঠিক হয়নি। আমার বন্ধুরা এখন সবাই মোটামুটি একটা ভালো পজিশনে, অনেকেই ভালো ভালো জবও করছে, কিন্তু আমি হতে চেয়েছিলাম বিজনেসম্যান, যার জন্য আজ ঋণের দেনায় মুখ লুকিয়ে বেড়াতে হচ্ছে। কিন্তু এরপরেও তার ভেতরে থাকা আগুনটা পুরোপুরিভাবে নিভে যায়নি। সে পুনরায় সিদ্ধান্ত নেয়, যা হবার হয়ে গেছে, আমি আবার নতুন করে শুরু করব, আর যদি এবারও ফেল হই তবে কলেজে গিয়ে লেখাপড়ায় মন দেব। তো সেই সালটা ছিল 2016। এবার জোসে ঠিক করে প্রথমবারের মতো আর ডিস্ট্র্যাক্টেড না হয়ে, বিভিন্ন কাজ একসাথে না করে, নিজের পুরো মনোযোগ, পুরো আনডিভাইডেড ফোকাস কেবল চ্যানেল বিল্ড করার উপরে দেবে, যার রেজাল্ট স্বরূপ TMF 30,000 সাবস্ক্রাইবার থেকে 1 বছরেই 1.5 লাখ সাবস্ক্রাইবারে পৌঁছে যায়, আর ওই বছরেই সে $3.5 লাখ রেভিনিউ জেনারেট করে। কারণ ওই সময় মেন্স স্টাইলিং নিয়ে কেউই এত বেশি পরিশ্রম করছিল না, লাইক সারাদিন টপিক খোঁজা, স্ক্রিপ্ট লেখা, ড্রেস নেওয়া, শ্যুট করা, এডিট করা ইত্যাদি। তো এরপর তিনি টিম বিল্ড করেন এবং বিজনেস শুরু করেন। এজেন্টেলস নামের একটি ক্লোথিং ব্র্যান্ড চালু করেন। তিনি বিগত কয়েক বছর ট্রায়াল অ্যান্ড এরর করতে করতে বিজনেস এবং ফ্যাশনের ওপর এমন এক সলিড নলেজ অর্জন করে ফেলেছিলেন যে এবার সে তার ভাইয়ের সাথে মিলে 1 নয় 2 নয় 3টি নতুন ব্র্যান্ড চালু করেন। হি গ্রুমিং, যেখানে গ্রুমিং প্রোডাক্ট বিক্রি শুরু করেন; জেড ব্ল্যাক, যেখানে সানগ্লাস বিক্রি শুরু করেন; স্যান্টা লুসিয়া, যেখানে পারফিউম বিক্রি শুরু করেন। আর এই সলিড নলেজের রেজাল্ট কি এসেছিল?
বাই দ্য এজ অফ 23 মাত্র 5 বছরেই সে একজন মিলিয়নার হয়ে যায়। বাই দ্য এজ অফ 25 সে তার বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করে এবং একটি ফুটফুটে সন্তানের বাবা হয়ে যায়। তো এখন তার কাছে মাল্টিপল স্পোর্টস কার রয়েছে এবং সে একটি পেইন্ট হাউসে বসবাসের মাধ্যমে তার লাইফ লিড করছে। বর্তমানে জোসে জুনিগা 28 বছরে পৌঁছেছে আর তার লক্ষ্য এখন একজন বিলিয়নার হওয়া। তো এটাই হলো সলিড নলেজের পাওয়ার। সে হারা যে তার খেলা খেলতে খেলতে নিজের ফিল্ডে নিজেকে এমন এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন যা তাকে পৃথিবীর 1% মানুষের মাঝে সামিল করে দিয়েছে। চল আর একটি ট্রু স্টোরি তোকে বলি। তুই নিশ্চয় শুনেছিস স্টিভ জবসকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল তার নিজের কোম্পানি থেকেই। সেই কোম্পানি যে কোম্পানি তিনি কলেজ ড্রপ আউট হয়ে টাকার প্রয়োজনে নিজের পছন্দের কার বিক্রি করে তৈরি করেছিল। মূলত অ্যাপেল সাকসেস পাওয়ার পর স্টিভ জবস জন স্কালিকে অ্যাপেলের সিইও পদে হায়ার করেন আর নিজে ম্যাকিনটস কম্পিউটার তৈরিতে লেগে যান। কিন্তু এই কম্পিউটারের অতিরিক্ত দাম এবং সঠিকভাবে কাজ না করার জন্য তিনি এতে ব্যর্থ হন। আর এই ব্যর্থতার সুযোগ নিয়ে জন স্কালি, যাকে স্টিভ জবস নিজে হায়ার করেছিল, সেই তিনি অ্যাপেলের বোর্ড অফ মেম্বার্সদের হাত করে স্টিভকে অপমান করে অ্যাপেল থেকে বের করে দেন। কিন্তু এরপরও স্টিভ হার মানেননি, কারণ তার কাছে ছিল সবথেকে মূল্যবান জিনিস, তা হল এই ফিল্ডের সলিড নলেজ। তিনি অ্যাপেলের শেয়ার বিক্রি করেন এবং সেই টাকা দিয়ে দুটি নতুন কোম্পানি শুরু করেন। প্রথমটি হল নেক্সট আর দ্বিতীয়টি হল পিক্সার। পিক্সার পৃথিবীর প্রথম কম্পিউটার অ্যানিমেটেড ফিচার ফিল্ম টয় স্টোরিকে ক্রিয়েট করে আর এটি আজ পৃথিবীর সবথেকে সাকসেসফুল অ্যানিমেশন স্টুডিওতে পরিণত হয়েছে। যদিও তিনি পরবর্তীতে পিক্সারকে ডিজনির কাছে $7.4 বিলিয়ন স্টক ডিলে বিক্রি করেন আর নেক্সটকে নিজের সমস্ত নলেজ দিয়ে, সমস্ত এনার্জি দিয়ে সফল করতে লেগে যান। ফলে খুব অল্প দিনেই নেক্সট অ্যাপেলের সাথে চরম প্রতিদ্বন্দ্বিতার শুরু করে আর এদিকে অ্যাপেল স্টিভকে ছাড়া ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাঁড়ায়। ফলে বাধ্য হয়ে অ্যাপেলের বোর্ড অফ মেম্বাররা স্টিভকে ফিরে আসার জন্য রিকোয়েস্ট করে এবং জন স্কালি স্টিভের কাছে গিয়ে ক্ষমা চায়। ফলে স্টিভ সমস্ত কিছু ভুলে পুনরায় অ্যাপেলের সিইও হন আর তার হাত ধরেই অ্যাপেল পৃথিবীর প্রথম কোম্পানি হিসেবে $1 ট্রিলিয়ন ইন্ডাস্ট্রিতে পদার্পণ করে। তাহলে একবার ভেবে দেখ, এটাই হলো সলিড নলেজের ক্ষমতা, যার জন্য অ্যাপেলের মতো এত বড় একটি কোম্পানিকেও স্টিভ জবসের সামনে মাথা ঝুঁকাতে বাধ্য করেছিল। ঠিক আছে বন্ধু, বুঝলাম। আমি কিভাবে সলিড নলেজকে নিজের মাঝে নিয়ে আসতে পারবো? সঠিক প্রশ্ন করেছিস। কোনো ফিল্ডে বা কোনো বিষয়ের উপর সলিড নলেজ অর্জন করা কোনো সহজ কাজ নয়। এর জন্য সেই ফিল্ডের সাথে তোর মাইন্ডের কানেকশন গড লেভেলের পর্যায়ে চলে যেতে হবে। আর সেটা কিভাবে করবি তা জানতে হলে তোকে শুনতে হবে জাপানের গড অফ বিজনেসের উপাধিতে ভূষিত মাতসুশিতা কোনোসুকের স্টোরি। তো তিনি একটি ইলেকট্রিক্যাল কোম্পানিতে গ্রাউন্ড লেভেলের একজন এমপ্লয়ি হিসেবে জব করতেন। তো একদিন তিনি এই কোম্পানিতে কাজ করা অবস্থায় লাইট সকেটের একটা ইমপ্রুভ ভার্সন তৈরি করে ফেলেন আর তা বসকে দেখাতে যান। বস দেখে বলে, ননসেন্স, জাপানের হিরো হওয়ার ইচ্ছে হয়েছে, নতুন লাইট সকেট বানিয়ে নিয়ে এসেছে, যা ভাগ এখান থেকে। জবাবে তিনি বলেন, বস, মার্কেটে দেখা হচ্ছে। এরপর তিনি জাপানের ট্রেডিশন অনুযায়ী মাথা নিচু করে তাকে সম্মান জানিয়ে সেখান থেকে চলে যায় এবং পরবর্তীতে প্যানাসোনিকের মতো বিশ্বজয়ী কোম্পানি সৃষ্টি করেন, যেটা সে সময় পৃথিবীর টপ 10 কোম্পানির একটি ছিল। তো তিনি কিভাবে এই কাজটি করেছিলেন? কিভাবেই বা বসকে এত কনফিডেন্সের সাথে ওই এপিক লাইনটি বলেছিলেন? উত্তর হলো সলিড নলেজ। তিনি দীর্ঘদিন ইলেকট্রিক্যাল ওয়ার্ল্ডে কাজ করতে করতে সেই ফিল্ডে এমন সলিড নলেজ গেইন করে ফেলেছিলেন যা তাকে চাকরি ছেড়ে দেওয়ার ক্ষেত্রেও দ্বিতীয়বার ভাবতে বাধ্য করেনি। না হলে বাকি ওয়ার্কারদের মতো মুখ বুজে তাকেও এই চাকরিটাই করে যেতে হতো। আর না, আজ আমি তোকে তার স্টোরি শোনাতাম। তুই যে ফিল্ডে নলেজ অর্জন করতে চাস সেই ফিল্ড নিয়ে তোকে দীর্ঘদিন কাজ করতে হবে, তার বিষয়ে A to Z জানতে হবে, বারবার ভুল করতে হবে আর তা থেকে শিখতে হবে, দীর্ঘ সময় নিয়ে তা চিন্তা ভাবনা করে দেখতে হবে, নতুন নতুন উপায় খুঁজতে হবে। এভাবেই একটা সময় তুই সলিড নলেজ অর্জন করতে সক্ষম হবি, যেমনটা করেছিলেন কর্নেল স্যান্ডার্স, যিনি 65 বছর বয়সে গিয়ে KFC এর মতো কোম্পানি তৈরি করেছেন, যেখানে এর পূর্বে তার রেসিপি 1009 বার রিজেক্ট হয়েছিল, কিন্তু তবুও তিনি তার ফিল্ড চেঞ্জ করেননি।
রিজেক্ট হতে হতেই তিনি তার ফিল্ডে সলিড নলেজ গেইন করতে সক্ষম হয়েছিলেন। এর জন্যই বলা হয় ফেইলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। তিনি রিটায়ার করেননি, বারবার রিট্রাই করেছেন, যা তাকে জীবনের শেষ বয়সে এসে হলেও ম্যাসিভ সাকসেস এনে দিয়েছে। তুই জানলে অবাক হবি, কাজের প্রতি এদের ফোকাস ছিল একদম লেজার শার্পের মতো। ইলন মাস্কের ছোটবেলার একটি কাহিনী শোন। ছোটবেলায় তার বাবা মা খেয়াল করে তাদের ছেলে শুনতে পায় না, সবসময় যেন কি একটা চিন্তা করে। বাবা মাও দুশ্চিন্তায় পড়ে যায়। ইলনকে ডক্টরের কাছে নিয়ে যায়। ডক্টর বলে অপারেশন করাতে হবে। তো ছোটবেলায় ইলনের কানের অপারেশন করানো হয়, কিন্তু এই অপারেশনের পরেও দেখা যায় সে আগের মতোই কানে শুনতে পাচ্ছে না। সব সময় কি সব যেন ভেবে যাচ্ছে। তো সবাই ভেবেই নিয়েছিল ইলন বোধহয় আসলেই কানে শুনতে পায় না, কিন্তু পরবর্তীতে জানা যায় শালা ওর পুরো সিস্টেমটাই উল্টো। তার কান পুরোপুরিভাবে ঠিক ছিল, কিন্তু যখন তিনি কোনো কিছু নিয়ে চিন্তা করতেন তখন এমন ফোকাসের সাথে সেটা করতেন যে আশেপাশের কোনো কিছুতেই তার খেয়াল থাকত না। তুই যাই করিস না কেন, যখন সে চিন্তা করে তখন সে কিছুই বুঝতে বা শুনতে পারে না। স্বামী বিবেকানন্দও এমন ছিলেন। একদিন রাস্তার পাশের ল্যাম্পপোস্টের নিচে বসে লেখাপড়া করছিলেন। পাশ থেকে বিয়ের বারাত প্রচুর গান বাজনা করতে করতে চলে যায়। এরপর একজন লোক স্বামীজির কাছে এসে বলে, ভাই এখান দিয়ে কি কোনো বারাত চলে গেছে নাকি? স্বামীজি বলে, কই না তো। আসলে তিনি বুঝতেই পারেনি, কারণ তিনি এত মনোযোগের সাথে লেখাপড়া করছিলেন যে তার আশেপাশে কি হচ্ছে সেটা তিনি জানতেনই না। কিন্তু এসব তোকে বলে কি হবে? তুই তো ইনস্টাগ্রাম, ফেসবুক আর টিকটকের রিলস দেখতে দেখতে নিজের ফোকাসকে এতটাই নষ্ট করে ফেলেছিস যে আজ মোবাইল ছাড়া 2 মিনিটও টিকতে পারিস না। 2 মিনিট মোবাইল ছাড়া নিজের সাথে নিজে বসলে তোর ধৈর্য শেষ হয়ে যায়, নিজেকে পাগল বলে মনে হয়। তুই ঠিকই বলেছিস বন্ধু, আমায় নিজেকে অসম্ভব রকম বদলাতে হবে। মিকি মাউস কার্টুন সম্পর্কে তো তুই জানিস, যেটা তৈরি করেছিল ওয়াল্ট ডিজনি। তার দীর্ঘদিনের পরিশ্রমের ফলে কার্টুনটি বেশ ভালোই চলছিল। এরপর সে সিদ্ধান্ত নেয়, আমি একটু বড় কিছু করব। এবার আমি নতুন কার্টুন মুভি বানাবো, যেখানে টেকনিক্যাল কালার থাকবে, ফুললি অ্যানিমেটেড হবে, যা ফিচারলেস হবে। তো সেই সময় এমন কার্টুন মুভি তৈরি একদম নতুন ও আলাদা একটি চিন্তা ছিল, কারণ তার পূর্বে কেউ এমনটা করেনি। তো এই প্ল্যানটি বাস্তবায়ন করার জন্য তার প্রচুর টাকারও প্রয়োজন ছিল। তাই সে বিভিন্ন মানুষের কাছে, অসংখ্য জায়গায় যায়, সবার কাছে হাত পাতে, কিন্তু কোথাও থেকে কোনো সাহায্য আসে না। এমনকি তার ওয়াইফ ও ভাই পর্যন্ত বলে, দরকার নেই নতুন কিছু করার, যেটা করছিলে সেটাই চালিয়ে যাও। কিন্তু তিনি অ্যানিমেশনের দুনিয়ায় এমন সলিড নলেজ অর্জন করে ফেলেছিলেন তার দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং পরিশ্রমের ফলে, যে তিনি জানতেন আমার সফলতা একদম নিশ্চিত, ব্যাস আমার কিছু টাকার প্রয়োজন। তাই তিনি তার বাড়ি বন্ধক রেখে তার টাকা দিয়ে মুভি তৈরি শুরু করেন। এবং এর রেজাল্ট কি এসেছিল? ওয়াল্ট ডিজনির লাগানো $1.5 মিলিয়ন থেকে $8 মিলিয়ন রিটার্ন আসে। আর তার তৈরি কাজের ডিমান্ড এত বেশি ছিল যে মুভিটি বারবার রিলিজ করতে হয়েছিল। আর এটাই হলো সলিড নলেজের পাওয়ার। তো দেখ ভাই, শেষে একটা কথাই বলি, যদি তোকে বলা হয় তুই আজ যে কাজ করছিস তার জন্য কাল থেকে আর কোনো টাকা পাবি না, তবুও কি তুই সেই কাজ করবি? যদি তোর ভেতর থেকে জবাব আসে হ্যাঁ, তবে যা করছিস তাই কর। আর যদি জবাব আসে না, তবে হতে পারে তোকে তোর প্রফেশনকে বদলানোর প্রয়োজন আছে। তো যখন তুই তোর পছন্দের কাজ বা নির্দিষ্ট বিষয়ের উপর সম্পূর্ণ ফোকাসের সাথে, ফুল ডেডিকেশনের সাথে দীর্ঘ সময় নিয়ে লেগে থাকবি, তখন একটা সময় তুই নিজেও জানতে পারবি না কখন সেই ফিল্ডের তুই সলিড নলেজ গেইন করে ফেলেছিস আর ওই 1% মানুষের পর্যায়ে চলে গেছিস। ওই সময় এই পৃথিবী তোকে দেখে ওভারনাইট সাকসেস বলবে, আর তুই সেটা শুনে মুচকে একটু হাসবি। সুমন মন্ত্রমুগ্ধের মতো শরীফের কথাগুলো শুনছিল। শেষে বলল, মামা তোর কাছে না আসলে এই অসাধারণ বিষয়গুলো হয়তো আমার অজানাই থেকে যেত। এখন অন্তত আমি এটা জেনে গেলাম আমায় কি করতে হবে, আর আমি জীবনে ঠিক এই রাস্তাতেই চলার চেষ্টা করব। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন, আর এমনই ননস্টপ নলেজেবল ভিডিও পেতে SSS মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।